গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, রাম ভাই বলছি। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা মাটির কণ্ঠস্বর তুলে ধরার চেষ্টা করি, মাটির সোদা গন্ধের মধ্য দিয়ে উদ্ভাবনের ছোঁয়া রেখে এবং পরিবর্তনের শক্তি মার্গ দেখিয়ে। আজকের অনুষ্ঠানে আমরা চলেছি পূর্ব ভারতের প্রাণকেন্দ্র আইসিআর আটারি কলকাতার দিকে, যা কৃষি প্রযুক্তি সম্প্রসারণে একটি আলোকবর্তিকা। এই প্রতিষ্ঠানটি কিভাবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কেভিকেগুলোকে পথ প্রদর্শন করছে তা জানব আমরা। আদিবাসী জীবিকা উন্নয়ন বলুন কিংবা জলবায়ু সহনশীল চাষ, প্রযুক্তি নির্ভর কৃষি বা গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তা, এসবই রয়েছে তাদের নিরলস প্রয়াসে। চলুন শুনি বিজ্ঞান কিভাবে মাটির সঙ্গে মিলেমিশে গড়ে তুলেছে এই টেকসই ও অন্তর্ভুক্তিমূলক কৃষি ভবিষ্যৎ। আমাদের মধ্যে রয়েছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত আটারি অর্থাৎ এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট কলকাতা শাখার অধিকর্তা ডক্টর প্রদীপ দে। ডক্টর দে, অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার, সমস্ত শ্রোতা বন্ধুকেও আমি স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাইব, এই যে বলছি আটারি কলকাতা, এর ভূমিকা কি বা পূর্ব ভারতে কৃষি উন্নয়নের লক্ষ্যে এর মূল উদ্দেশ্য কি? এই যে প্রতিষ্ঠানটা কৃষি প্রযুক্তি প্রয়োগ গবেষণা প্রতিষ্ঠান কলকাতা, এটা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ নতুন দিল্লির একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 59টা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে এদের কাজের পরিকল্পনা, সমন্বয় এবং তদারকির কাজ করে। 59 এই প্রতিষ্ঠান মূলত নতুন কৃষি প্রযুক্তি, বিজ্ঞান ভিত্তিক চাষাবাদের পদ্ধতি, উন্নত জাতের ফসলের প্রচার করে কৃষকের হাতে পৌঁছে দেওয়ার চাষ করে। সাথে সাথে নতুন ফসলের জাত, কৃষির পদ্ধতির প্রদর্শনী, কৃষকদের প্রশিক্ষণ, এছাড়া মাটি পরীক্ষা, পুষ্টি বাগান, এই সব সংক্রান্ত কাজ করে। সার কথা বলতে আটারি কলকাতা এটা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষকদের পাশে থেকে কৃষির এবং কৃষকের উন্নয়নের সেতু বন্ধনের কাজ করে চলেছে। এবং এই প্রতিষ্ঠান এক হিসেবে শুরু হয় 1979 সালে, তখন জোনাল সমন্বয় ইউনিট নামে পরিচিত ছিল। ধীরে ধীরে এটা পথ চলা শুরু হওয়ার পরে বিভিন্ন জায়গায়, প্রথমে এটা শুরু হয় মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, তারপরে এটা ভেটেরিনারি ক্লিনিক্যাল কমপ্লেক্স বেলগাছিয়াতে আসে, সেটা হচ্ছে 89 সালে। তারপরে 96 সালে সল্ট লেকে এখানে এই দিকে এটা আসার পরিকল্পনা গ্রহণ করা হয়। 1909 সালে নতুন ভবন, যেটা 2013 সালে উদ্বোধন হয়, সেইটা শুরু হয়। তখনও জোনাল প্রকল্প অধিদপ্তর হিসেবে কাজ করত। তারপরে এটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউটের হিসেবে নাম পরিবর্তন করে আটারি কলকাতা 2015 সালে, যেটা জোন 5 নামে পরিচিত। এবং 2017 সালে জোন 5-এর যে পরিকল্পনা করা হয়, তাতে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 59টা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাহায্যে এই কাজটা চলছে। এবং এর সাথে আর একটা জিনিস যোগ করব খুব সংক্ষেপে, সেটা হচ্ছে এই কৃষি বিজ্ঞান কেন্দ্র এটা শুরু হয় প্রথম পুদুচেরিতে 21শে মার্চ 1974 সালে। এরপরে এটা বৃত্তিমূলক প্রতিষ্ঠান হিসেবে শুরু হয় 1987 সাল পর্যন্ত, সেটাই চলে। তারপরে খামারে পরীক্ষার কাজ শুরু হয়, সেটা 10 বছর চলে, 1997 সাল পর্যন্ত। এরপরে প্রযুক্তি মূল্যায়ন এবং পরিমার্জন, এই কাজটা শুরু হয় এবং সেটা 2015 সাল পর্যন্ত চলে। তারপরে এই প্রযুক্তি মূল্যায়নের সাথে যোগ হয় প্রদর্শন এবং ক্ষমতা উন্নয়ন। সেই কাজটা 2021 থেকে 2026, যে প্ল্যানটা এখন আমরা আছি, পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেইটাতে চলছে। এবং আমরা 2047 সাল, যেটাকে বলা হয় এই 2022 থেকে 47, এই 25 বছরকে যেটাকে বলা হয় অমৃতকাল, এই সময়ে আমরা একক জানলা জ্ঞান, সিঙ্গেল উইন্ডো নলেজ সিস্টেম হিসেবে এবং প্রদর্শন এবং ক্ষমতা উন্নয়নের কাজ করব বলে ঠিক করা হয়েছে। সাথে সাথে
পণ্যের বিপণন কেন্দ্র, যেগুলো ক্লাস্টার ভিত্তিক প্রতিষ্ঠান সিবিবিওর মাধ্যমে, ই কমার্সের মাধ্যমে, এবং এই যে দ্বিতীয় কৃষি যেটা বলা হয় সেকেন্ডারি এগ্রিকালচার সেটাকে, এবং চক্রবৎ কৃষি বলতে পারেন যেটা সার্কুলার ইকোনমি, সেটাকে, এই সবগুলোকে নিয়ে কাজ করার পরিকল্পনা করা হয়েছে এই 59টা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে। তা বেশ, কিন্তু আজকে এটা বুঝতে পারা গেল যে আটারি কলকাতার যে বিশাল পরিকল্পনা কাজ রূপায়ণ হচ্ছে, কিন্তু আজকের দিনের যা কথা কৃষিক্ষেত্রে আমরা দেখতে পাই তা হচ্ছে জলবায়ু পরিবর্তন। তা জলবায়ু সহনশীল ও টেকসই কৃষিকে উৎসাহিত করতে গিয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর মাধ্যমে আটারি কলকাতা ঠিক কিভাবে কাজ করছে? সময়োপযোগী প্রশ্ন এটা, কারণ জলবায়ু পরিবর্তন এখন একটা ফ্যাক্ট, এখন এটা সত্য। এই পর্যায়ে আটারি যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর মাধ্যমে যে কাজগুলো করছে তার মধ্যে একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জলবায়ু সহনশীল যে জাতগুলো, সেগুলোর আমি বলবো যে ওগুলো কোন কোন জাতগুলো ভালো কাজ করছে জলবায়ু সহনশীল হিসেবে সেইগুলোর ব্যবস্থা করা। এছাড়া খরা, লবণাক্ততা, বন্যা, এই সমস্ত চাপ যেগুলো স্ট্রেস, সেগুলো সহ্য করার জন্য কাজ করছে। কাস্টমাইজিং সেন্টার করা হয়েছে কিছু জায়গায়, যেখানে বড় বড় কৃষি যন্ত্র খুব কম ভাড়ার মাধ্যমে কৃষকরা নিতে পারে, সেইগুলোর ব্যবস্থা করা হচ্ছে। এর সাথে সাথে ভূমি গঠন প্রযুক্তির কিছু কাজ হয়েছে, যেটা আমাদের নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র করেছে, যেখানে হচ্ছে একটা আমরা বলি ল্যান্ড শেপিং টেকনোলজি, সেখানে নিচে ধান এবং ওপরে সবজির ফসল করা হয়, এবং এখানে পুরো বছর ধরে কি কি কার্যকলাপ করা হবে তার পুরো একটা রূপরেখা তৈরি করা হয়েছে। যেখানে ধরুন মে জুন মাসে যখন আমাদের কালবৈশাখী জলটা সংগ্রহ করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ওই যে আইল, সেখানে আমরা করলার ফসল আর নিচে ধানের ফসল নিতে পারি। সেপ্টেম্বরে যে হচ্ছে বেগুন, ঢেঁড়স, শিম এগুলো নিতে পারি ওপরে, সাথে সাথে ধান নিচে হতে থাকবে। এর সাথে অক্টোবরে আমাদের ধান কাটা হয়ে গেলে নভেম্বরে প্রয়োজন মতো রবি ফসলের বপন, এইটার ব্যবস্থা করা যেতে পারে। এইভাবে নিরবিচ্ছিন্নভাবে ফসলের যদি আমরা একটা পরিকল্পনা যেটা করেছি, তাতে আমরা দেখতে পেয়েছি যে ভূমিপৃষ্ঠে যে তাপমান সেটা বেশ খানিকটা কমে যায়, প্রায় 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কম হয়। এছাড়া লবণের চলাচল যেটা, সেটাও কিন্তু মাটির উপরে অনেক কম হয় এবং আমরা সবজির ফসল নিতে পারি। এছাড়া একটা দক্ষিণ এশিয়ার জন্যে যেটা খাদ্য শস্য পদ্ধতি উদ্যোগ বলা হয়, এটা একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের মাধ্যমে আমরা ফসলের অবশেষগুলোকে কিভাবে কাজে লাগিয়ে মাটির উর্বরা শক্তি বাড়ানোর সাথে সাথে এর সাথে সাথে জল সংরক্ষণের ব্যবস্থা, মাটিতে তার জল ধারণের ক্ষমতা বাড়িয়ে কিভাবে ভুট্টা এবং গমের জিরো টিলেজ করতে পারি, সেটাও প্রায় 5,000 হেক্টরে এই আমাদের জোনে আমরা এটা করেছি। এইভাবে আমরা বিভিন্ন কাজ করে এই জলবায়ু পরিবর্তনের ব্যাপারটাকে ওভারকাম করা যায় বা ওটাকে আমরা নিজাত পেতে পারি, তার ব্যবস্থা করা হয়েছে। সাথে সাথে ড্রোনেরও কিন্তু একটা কাজ হয়েছে। সেই ড্রোনের কাজে আমাদের এই যে 7টা বিভিন্ন জেলায় এটা করা হয়েছে। ড্রোনের ব্যবহার 8টা উড়িষ্যায়, 8টা পশ্চিমবঙ্গে, 1টা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এই মুহূর্তে প্রায় 9টা, 8টা, 16টা, 17টা জায়গায় আমরা এটা 3,000-এর বেশি হেক্টর জমিতে এই প্রদর্শনী করা হয়েছে, যাতে প্রায় 19,000-এর বেশি কৃষক উপকৃত হয়েছেন। এবং এই যে কম মাত্রায় কি করে ড্রোনের মাধ্যমে আমাদের যে রাসায়নিকগুলো কম মাত্রায় প্রয়োগ করা যায়, সেইটার ব্যবস্থা আমরা করতে পেরেছি। তা বেশ, ডক্টর দে, আপনার কাছে জানতে চাইব, এই যে সারা বছর ধরে নিরবচ্ছিন্নভাবে একটা মাটির উপর কাভারিং রাখতে চাইছেন এবং সারা বছর ধরে মাটিকে নিংড়ে শস্য উৎপাদনের কথা ভাবছেন, তো সেক্ষেত্রে মাটির স্বাস্থ্য ও টেকসই কৃষিকে আপনারা কিভাবে প্রভাবিত করছেন? খুব সত্যি কথা, যখনই আমরা ফসল চক্রের সংখ্যা বৃদ্ধি করব একটা জায়গায়, তখন মাটি থেকেই তো নেবে পুষ্টিগুলো। সেই জন্য মাটির স্বাস্থ্য বজায় রাখা খুব দরকার। এর জন্য আমরা যেটা কৃষি বিজ্ঞান কেন্দ্র আটারি
মাধ্যমে, কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আটারি করছে, সেটা হচ্ছে মাটি পরীক্ষা এবং মাটি পরীক্ষা ভিত্তিক মাটির স্বাস্থ্য কার্ড তৈরি করা, বিতরণ করা এবং প্রশিক্ষণ দেওয়া, এই কাজটা করছে। এবং 59টা কৃষি বিজ্ঞান কেন্দ্র কিন্তু সবাই এই কাজটা করে কম বেশি। এবং আমি মোটামুটি গত বছর প্রায় 10,000-এর বেশি মাটির স্বাস্থ্য কার্ড কৃষি বিজ্ঞান কেন্দ্রের থ্রু দিয়ে দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এর সাথে আরেকটা কাজ আমরা করছি, সেটা হচ্ছে প্রাকৃতিক কৃষি, যেটা আরেকটা দিক, সেটাকেও কিন্তু আমরা বাড়ানোর জন্য চেষ্টা করছি, যাতে এই যে 4টে প্রাকৃতিক কৃষি স্তম্ভ, জীবামৃত, বীজামৃত, আচ্ছাদন আর ওয়াপসা বলা হয়, এইগুলোর মাধ্যমে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের মাধ্যমে এখন আমরা এই কাজটা বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে করছি। এছাড়া আরেকটা আপনাকে এই সময়ে বলে দিতে চাই, সেটা হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা, যেটা ভারত সরকারের একটা বড় পরিকল্পনা। তাতে কিন্তু উপজাতীয় জেলা এবং সাধারণ জেলা, এতে মূল বিষয় ছিল প্রাকৃতিক কৃষি এবং মাটির স্বাস্থ্য। এখানে অনেক লেকচার দেওয়া হয়েছে এবং এই বিভিন্ন পঞ্চায়েতে প্রায় 2,000-2,500 পঞ্চায়েতে এই কাজগুলো করা হয়েছে এবং কৃষকদের জাগরুকতা এদের মধ্যে বৃদ্ধি করা হয়েছে। আপনার কাছে একটু জানতে চাইব, আজকাল একটা কথা চালু হচ্ছে পুষ্টি সংবেদনশীল কৃষি। এই ব্যাপারে আটারি কলকাতা কিভাবে কৃষিকে উৎসাহিত করছে? দেখুন, পুষ্টির ব্যাপারটা তো একটা খুব বড় জিনিস। এখানে স্টান্টিং, ওয়েস্টিং, আন্ডারওয়েট, ওভারওয়েট সব আসে। তো এই জন্যে ভারত সরকার, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ একটা প্রজেক্ট করেছে, সেটা হচ্ছে নিউট্রি সেন্সিটিভ এগ্রিকালচারাল রিসোর্স অ্যান্ড ইনোভেশন, সংক্ষেপে নারী বলা হয়। সেটা হচ্ছে বাংলা করলে দাঁড়ায় পুষ্টি সংবেদনশীল কৃষি সম্পদ এবং উদ্ভাবন। এইটাতে জোন 5-এ আমাদের 42টা গ্রামে 97টা যেটা স্মার্ট গার্ডেন, পুষ্টিকর স্মার্ট গার্ডেন, সেটা বাগান বানানো হয়েছে, যেগুলো পোষণ বাটিকা বলা হয়। এছাড়াও জৈব সুরক্ষিত জাত, এইগুলোর ব্যবস্থা করা হয়েছে, যেমন সিয়ার ধান 310, 311, এছাড়া ভুট্টা, মিষ্টি আলু, এছাড়া রঙিন ফুলকপি। দেখুন, এমনিতে আর্টিফিশিয়াল কালার খুব ক্ষতিকর, সেটা ক্যান্সার তৈরি করে, কিন্তু প্রাকৃতিকভাবে যেগুলো কালার, সেগুলো আমাদের পুষ্টি যোগায়, সেইগুলোর ব্যবস্থা করা হয়েছে। এবং এই পুষ্টি বাগান, মূল্য সংযোজন, জৈব সুরক্ষিত ফসল এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে 5,000-এর বেশি পরিবারকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে এরা উপকৃত হয়েছেন এবং এই ব্যবস্থাটা করা হয়েছে। এছাড়াও আমরা আরেকটা কাজ করছি, আপনি জানেন যে ক্যালোরি সিকিউরিটিটা তো আমরা পার্লামেন্টের মাধ্যমে করেছি, সেটা হচ্ছে কে কতটা আনাজ পাবে, কিন্তু ডালের এবং তৈলবীজের আমাদের এখনো ঘাটতি আছে। সেই জন্য এই যে ক্লাস্টার প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে এই যে আমাদের ডাল জাতীয় ফসল এবং তৈলবীজ, এই দুটোরই উন্নত প্রযুক্তি কিভাবে ছড়ানো যায় তার ব্যবস্থা করা হয়েছে। এবং ডালের বীজ হাব, যেটা একটা লোকালি যে সিডের অ্যাভেলেবিলিটিকে সুনিশ্চিত করার জন্য এইটাও করা হয়েছে। এইগুলোর মাধ্যমে আমরা যেটা করার চেষ্টা করছি, সেগুলো হচ্ছে এই যে প্রোটিন সুরক্ষা এবং খাদ্য তেলের সুরক্ষা, সেটাকেও ব্যবস্থা করা হচ্ছে। একটা কথা জানতে ভীষণ ইচ্ছে করছে আপনার কাছে, যে আজকে যদি আমরা গ্রাম বাংলার দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাই যে কৃষকের ছেলে কৃষি কাজে অনীহা প্রকাশ করছে এবং তারা অন্য কোনো পেশা বেছে নিচ্ছে। ফলত কৃষিক্ষেত্রে উৎপাদনের বাড়ানোর কথা কিভাবে ভাবব? এই অবস্থাতে গ্রামীণ যে যুব সম্প্রদায়, তাদের ক্ষমতায়ন ও কৃষি উদ্যোগের ক্ষেত্রে আটারি কলকাতা কেভিকেগুলোর মাধ্যমে কি ভূমিকা নিচ্ছে বা নিতে পারছে বলে আপনি মনে করেন? খুব সত্যি কথা। আজকের দিনে এই যুবক যুবতীদের, এরা যাতে কৃষিতে আকর্ষিত হয়, তার জন্য একটা তো জিনিস ভারত সরকার করেছে, আমি বলেছি আগেই, যে ড্রোনের উদ্ভাবন এবং প্রয়োগ। তাতে যেমন ড্রোন দিদি, তাদেরও নিয়ে আসা হয়েছে কৃষির দিকে। এছাড়াও গ্রামীণ কৃষি উদ্যোগ কেন্দ্র, মহিলা স্বনির্ভর গোষ্ঠী,
এইগুলোরও গঠন করা হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে। এছাড়াও একটা আরজা প্রোগ্রাম, যেটা অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেনিং ইউথ ইন এগ্রিকালচার, এটা একটা অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেনিং ইউথ ইন এগ্রিকালচার, আরিয়া সংক্ষেপে। এইটা বাংলা করলে দাঁড়ায় কৃষিতে যুবক শক্তিকে আকর্ষণ এবং অনুপ্রাণিত করা। এইটা আমরা 9টা কৃষি বিজ্ঞান কেন্দ্র, 4টে পশ্চিমবঙ্গে আর 5টা উড়িষ্যাতে, তাতে আমরা বিভিন্ন যেগুলো এন্টারপ্রাইজ, যেমন আপনার মৌমাছি পালন, ব্যাকইয়ার্ড পোলট্রি, মুরগি হাঁস পালন, ফিশারিজ, তারপরে ব্ল্যাক বেঙ্গল গোট, যে ছাগল পালন, হর্টিকালচারের, ল্যাকের, মাশরুমের, ভার্মি কম্পোস্ট প্রোডাকশন, এইগুলোর কাজ এর মাধ্যমে করা হচ্ছে। এছাড়াও তফসিলি জাতি এবং উপজাতি পরিযোজনার মাধ্যমেও আমরা তফসিলি জাতি এবং উপজাতি, যাতে রিচিং দ্য আনরিচ অ্যান্ড সার্ভিং দ্য আনসার্ভ, যেটা একটা কথা আছে, যেটা দূর দূরান্তে আছে তাদের কাছে পৌঁছানো এবং তাদের সেবা পৌঁছে দেওয়া, সেই কাজটাও করা হচ্ছে এর মাধ্যমে। এছাড়াও কৃষি কল্যাণ অভিযান একটা পর্যায় 3-এর মাধ্যমে প্রশিক্ষণও চালানো হচ্ছে আমাদের এখানে, সেগুলো কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে চালানো হয়। তাতেও কিন্তু এই যুবক যুবতীদের এই যে কৃষিতে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যে নতুন নতুন কৃষি প্রযুক্তি বোঝানো এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও আমার গ্রাম আমার গৌরব, যেটা হিন্দিতে আপনি শুনে থাকবেন, মেরা গাঁও মেরা গৌরব, একটা আমাদের কেন্দ্র সরকারের একটা বড় প্রকল্প, সেটার মাধ্যমেও কিন্তু আমরা ওই কৃষি প্রযুক্তিগুলো গ্রামের যুবক যুবতীদের কাছে এবং কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে। একটু যদি বুঝিয়ে বলেন, এক্ষেত্রে যে কৃষকের অংশগ্রহণের কথা দরকার এবং প্রযুক্তি উন্নয়নে তাদের যে ভূমিকা, সেটা ঠিক কিরকম? একদম, কৃষকদের অংশগ্রহণ এবং প্রযুক্তির উন্নয়নে যদি কৃষকদের যোগাযোগ না করতে পারি আমরা, তাহলে তো কোনোদিনই কৃষি ব্যবস্থার উন্নতি হবে না। এর জন্য একটা বিশেষ পরিকল্পনা করা হয়েছে, সেটা হচ্ছে ফার্মার ফার্স্ট প্রোগ্রাম বলা হয়। এই প্রোগ্রামটাতে কৃষকের খামার, উদ্ভাবন, সম্পদ, বিজ্ঞান এবং প্রযুক্তি, এগুলো ডেমনস্ট্রেট করা হয়। এই কাজটা কিন্তু আমরা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের বিভিন্ন ইনস্টিটিউট এবং কৃষিতে আমাদের যেগুলো ইউনিভার্সিটি আছে তাদের মাধ্যমে এটা করা হচ্ছে। এছাড়াও ভারত সরকারের কৃষি দপ্তরের দক্ষতা পরিষদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং ফার্মার প্রডিউসার কোম্পানিগুলো, সেগুলোর প্রশিক্ষণের আয়োজন করে ক্লাস্টার ভিত্তিক ব্যবসায়িক সংগঠন হিসেবে কৃষক উৎপাদনকারী সংগঠন তৈরি করা এবং তাদের সদস্যদের অর্থনৈতিক কার্যকলাপে সহায়তা দেয়া, এই কাজগুলো করা হচ্ছে। এবারে আসবো কৃষিক্ষেত্রে। আমরা দেখেছি যে সম্প্রসারণ পরিষেবার কথা যদি ভাবি, তাহলে সেখানে কিন্তু তথ্য প্রযুক্তি নির্ভর এগ্রিকালচারাল টেকনোলজির ক্ষেত্রে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তো তার প্রয়োগ সম্পর্কে আপনারা ঠিক কি ভাবছেন? ঠিক কথা। সম্প্রসারণ পরিষেবার জন্য যে ডিজিটাল উদ্যোগগুলো নেওয়া হয়েছে, তার মধ্যে প্রথমত তো একটা হচ্ছে, সেটা আমাদের আইসিআর এর তরফ থেকে কিষাণ সারথী বলে একটা আমাদের অনলাইন পোর্টাল আছে। সেখানে 2.5 লক্ষ বেশি বিভিন্ন কৃষক নিবন্ধিত আছে এবং আমাদের জোনে 12 লাখের বেশি কৃষক কিষাণ সারথী পোর্টালে আছেন। এছাড়াও পরামর্শ, যেগুলো কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো রিলায়েন্স ফাউন্ডেশনের থ্রু দিয়ে করা হচ্ছে। যেমন একটা আমি বলছি, দানা সাইক্লোন যখন এসেছিল 24 অক্টোবর 2024-এ, তখন আমরা আটারি কলকাতা শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে এই পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এই ধরনের কাজগুলো করা হচ্ছে। এছাড়াও কিষাণ 2.0 মানে 2.0, এতে 300-র বেশি কৃষি অ্যাপ এক জায়গায় রাখা হয়েছে, যেখানে এই অ্যাপগুলো যে কোনো কেউ ডাউনলোড করে এগুলোর প্রয়োগ করতে পারে। এছাড়া শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিজস্ব একটা মোবাইল অ্যাপ আছে, সেটাকেও দক্ষিণ 24 পরগনার কৃষকরা ব্যবহার করতে পারেন। এইভাবে বিভিন্ন পণ্য ভিত্তিক ব্যবসায়ী মডেল যেগুলো হয়েছে এবং পণ্যের বিভিন্ন যে FSSAI দ্বারা যেগুলো সার্টিফিকেশন হয়েছে, সেগুলোরও আমরা এই সব অ্যাপের থ্রু দিয়ে আমরা করছি।
এবারে আপনার কাছে জানতে চাইব যে আটারি কলকাতার অধিকর্তা হিসেবে আপনি কি মনে করেন যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর মাধ্যমে রাজ্য সরকার, বেসরকারি সংস্থা, জিও ও কর্পোরেটের মধ্যে সমন্বয় সাধন করে কিভাবে আপনারা কৃষি উন্নয়ন বা বিকাশে সহযোগিতা করছেন? ঠিক কথা। আজকের এই দিনটা হচ্ছে, আজকের যুগটা হচ্ছে পিপিপি মডেলের যুগ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল। ইনপুট, মার্কেট, ভ্যালু চেইন, এগুলো তো আমাদের ব্যবস্থা করতেই হবে। আর তার জন্য যৌথ কর্মপরিকল্পনা এবং সমঝোতা স্মারক যেটা বলা হয় এমওইউ, সেটা করা হয়েছে। এর মধ্যে আমরা ওয়েবেলের সাথে করেছি, ইনহানা অর্গানিক রিসার্চ ফাউন্ডেশন, গ্লোবাল গ্রেইনস, এদের সাথে এনআইএইচ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির সাথে আটারি কলকাতা করেছে। একটা সাকসেস স্টোরি আপনাকে বলবো। এই সময় আমরা ইনহানা সাথে যেটা মৌ করেছিলাম, তার ভিত্তিতে নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রথম কৃষি বিজ্ঞান কেন্দ্র যেটা নেট জিরো কৃষি বিজ্ঞান কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে, এবং এটার সার্টিফিকেটটা ইউকে বেসড একটা অর্গানাইজেশন যেটা আইনো কার্বন নাম, তারা সার্টিফিকেটটা দিয়েছে। এই সার্টিফিকেশন পুরো পরিকল্পনাটা কিন্তু এই এমওইউ যেটা করা হয়েছিল ইনহানার সাথে আটারির, সেইটা থ্রু দিয়েই করা হয়েছে। তো এইভাবে দেখতে গেলে এর সুবিধাটা যদি একটু বলেন। এতে আমাদের যে মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, এই পুরো ব্যাপারটা, যে এগ্রিকালচার কার্বন ফুটপ্রিন্ট অ্যাসেসার একটা তৈরি হয়েছে এই এমওইউতে, সেইটা পুরোপুরি ভারতীয় যে বাস্তুতন্ত্র তার উপরে বেস করেই করা হয়েছে। এছাড়াও যে আমাদের ভৌগোলিক নিদর্শক যেটা জিআই ট্যাগ, সেইটাও বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রর মাধ্যমে করা হয়েছে। যেমন আমাদের গোবিন্দভোগ চাল, তার কুচবিহার, বাঁকুড়া, হাওড়া, নদিয়া, এরা এই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো গোবিন্দভোগ চালের জিআই ট্যাগ পেয়েছে। এবং আমরা পিএম কুসুম, আর একটা যে পরিকল্পনা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উন্নয়ন অভিযান, আপনি নিশ্চয়ই জানেন, এইটারও এখানে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন স্টেট গভর্নমেন্টের সাথে এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, তার মধ্যে আমাদের আইআইএবি রাঁচি, এনবিএফজিআর লখনৌ, সিক ফ্রি ব্যারাকপুর, আরও অনেক সংস্থার সাথে আমরা কাজ করছি। এছাড়াও আইসিআরও অমৃত ইন্টার্নশিপ, যেটা এনডিসি এবং আইপিএল এর মাধ্যমে করা হয়েছে, এই সব কাজগুলো আমাদের এখানে করছি বিভিন্ন সংস্থানের সহায়তা নিয়ে। ডক্টর দে, আপনার কাছে জানতে চাইব, আমাদের রাজ্যের কথা যদি আমরা ভেবে নিই, বিভিন্ন যে কৃষি অঞ্চল রয়েছে তার কথা ভাবলে বিভিন্ন শ্রেণীর যে কৃষকরা রয়েছেন তাদের আর্থসামাজিক অবস্থার মান উন্নয়ন করতে আপনারা কি ধরনের কৃষিভিত্তিক পরিকল্পনা নিয়েছেন? এইটা একটা, আমরা বিভিন্ন যে সংগঠনগুলো আছে ভারত সরকারের এবং বিশেষ করে আইসিআর এর, তাদের মাধ্যমে আমরা একটা মালভূমি অঞ্চলে, পুরুলিয়া, বাঁকুড়া আর আপনার এই দুটো পশ্চিমবঙ্গের এবং উড়িষ্যার আপনার ময়ূরভঞ্জ, এই জেলাগুলোতে আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম। সেখানে বিভিন্ন ব্যাপারে, যেমন আপনার পশু পাখি, মৎস্য উন্নয়ন, এই সাথে ফসল এবং আমাদের হর্টিকালচার, এই সমস্তগুলো একসাথে করা হয়েছে। এছাড়াও মিলেটসের কি করে চাষ বাড়ানো যায় সেটাও করা হয়েছে, এবং তার বিভিন্ন প্রতিযোগিতা করা হয়েছে, রেসিপি প্রতিযোগিতা। আপনাকে আরেকটা জিনিস বলতে চাই, যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড, যেটা আমরা ব্ল্যাক ক্যাট কমান্ডোস যাদের বলি, তারা কিন্তু পরপর 2 বছর এই আমাদের মিলেট মেলা করেছিল, এবং আমাদের হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং আটারি কলকাতা তাদের যোগ দিয়েছিল। এবারে আমি নিজে পার্সোনালি গেছিলাম ওখানে, যে ব্ল্যাক ক্যাট কমান্ডোদের যে সবচেয়ে বড় কমান্ডার, এবং ওরা সবাই ছিলেন, এবং আমরা ওখানে মিলেটসের রেসিপি কন্টেস্ট এবং এই সব ব্যাপারে ওনাদের বলেছি। এছাড়া আরেকটা পরিকল্পনা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের থ্রু দিয়ে করা হয়েছে, সেটা হচ্ছে অটল টিঙ্কারিং ল্যাব একটা পরিযোজনা আছে, যেটা হচ্ছে এই 11, 12, 9, 10, 11, 12 এইসব ছাত্রদের জন্য। তাতে একটা সাকসেস স্টোরি হচ্ছে আমাদের এখানকার পশ্চিমবঙ্গের লক্ষ্মীপদ সিংঘানিয়া একাডেমি, আলিপুর, আপনার কাছ থেকে বেশি দূরে নয় এখান থেকে। ওরা কিন্তু আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ
ATL অটল টিঙ্কারিং ল্যাবের যে পুরস্কার সেটা নীতি আয়োগ থেকে পেয়েছে এবং এই স্টুডেন্টরা আমাদের এখানে হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং আটারির থ্রু দিয়ে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। বাহ। হাইড্রোপনিক পদ্ধতিতে পশু খাদ্য চাষ, মাশরুম উৎপাদনের স্বকর্মসংস্থানের সুযোগ, এছাড়াও বাড়ির উঠোনে হাঁস মুরগির কম খরচে বহনযোগ্য আবাসন, কম খরচে ব্ল্যাক বেঙ্গল গোটের এবং পশু স্বাস্থ্য শিবিরের পরিচালনা, সহনশীল ভাসমান হাঁসের ঘর। এটা আমাদের উত্তর 24 পরগনার একটা খুব বড় উদ্ভাবন, যেটা হচ্ছে আপনার বন্যার জলের সাথে সাথে উপরে ওঠে, আবার ধীরে ধীরে ওটা নিচে নেমে যায় যখন বন্যার জল নেমে যায়, এবং হাঁস মুরগি যে অন্য যারা পশু টশুর আক্রমণ থেকে সুরক্ষিত থাকে, এই কাজগুলো করা হয়েছে। বেশ, আমরা বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনছেন, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর দে, আপনার কাছে জানতে চাইব যে প্রযুক্তি ও হস্তক্ষেপগুলোর যে কার্যকারিতা আটারি, আপনারা ঠিক কিভাবে মূল্যায়ন করছেন? এই যে পারফরমেন্স সূচক যেটা বলতে পারেন বা প্রভাব বিশ্লেষণ, সেটা বার্ষিক পরিযোজনা কর্মশালা, পরিকল্পনা বৈঠক অনুষ্ঠান, এছাড়াও GIS ম্যাপিং এর মাধ্যমে এখন যে হচ্ছে ডাল তৈলবীজ প্রকল্পে যেটা ক্লাস্টার FLD, সেটাতে নিয়ে আসা হয়েছে রিয়েল টাইম পর্যবেক্ষণের ব্যবস্থা। সাফল্যের কাহিনী, কেস স্টাডি এগুলো করা হচ্ছে। যেমন একটা নাম নেব, সুমিত্রা মহাজন, যিনি হচ্ছেন আমাদের পুরুলিয়ার। উনি কিন্তু একজন নারী সফল এন্টারপ্রেনিউর আমি বলবো, ল্যাকের। এছাড়াও আমাদের নার্সিন লায়লা বলে একজন আছেন, যার গ্রুপের নাম সোনার মদিনা, হুগলি জেলার হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের থ্রু দিয়ে। উনি একজন সফল নারী উদ্যোক্তা। এছাড়াও আরেকজনের নাম নেব, তিনি হচ্ছেন সন্তোষী বিষয়, যিনি উড়িষ্যা রাজ্যের। ইনিও একজন এন্টারপ্রেনিউর, যিনি এই আমাদের আরিয়া প্রকল্পের মাধ্যমে এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে, গঞ্জাম জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে উপকৃত। এছাড়াও KVK দ্বারা সমর্থিত পদ্ম পুরস্কার প্রাপ্ত আমাদের জন্য 4 জন আছেন। তার মধ্যে গতবারে যিনি পেয়েছেন তার নাম শ্রীমতী কামাচি চেন্নামল, যাকে লোকে সম্মান দিয়ে নারিয়েল আম্মা বলে। উনি আমাদের পোর্ট ব্লেয়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাপোর্টে নিয়েছেন এবং উনি এখন গতবারে পদ্ম পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকে। এছাড়া শ্রীমতী কমলা পূজারী KVK কোরাপুটের, শ্রী বটকৃষ্ণ সাহু খুর্দা KVK এবং শ্রীমতী সাবরমতী টিকি নয়াগড় KVK, এনারাও পদ্ম পুরস্কার প্রাপ্ত আমাদের জোনের। এইগুলো দিক থেকে আমরা দেখলে বুঝতে পারবো যে কেবল কৃষক নয়, এখানে ছাত্র, কৃষক, ইভেন সাধারণ নাগরিক, তারাও কিন্তু KVK থেকে কিছু না কিছু নিতে পারেন। সেটা পুষ্প দিকে হোক, অর্কিডের দিকে হোক, বা যে কোনো দিকে, সমস্ত লোকের জন্য কিছু না কিছু কৃষি বিজ্ঞান কেন্দ্রে আছে। তাহলে শ্রোতা বন্ধু যারা আজকের অনুষ্ঠান শুনছিলেন, আপনারা এতক্ষণ শুনলেন যে আমাদের আজকের যাত্রা ICAR আটারি কলকাতা এবং এর অন্তর্ভুক্ত KVK গুলোর কর্মকাণ্ড নিয়ে। আমরা দেখলাম কিভাবে বৈজ্ঞানিক সম্প্রসারণ কার্যক্রম মাঠের বাস্তবতাকে ছুঁয়ে গিয়ে কৃষকদের জীবনে আনছে ইতিবাচক পরিবর্তন, হোক তা জলবায়ু সহনশীল কৃষি নির্ভর চাষবাস বা গ্রামীণ উদ্যোগে নতুন দিশা। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। এতক্ষণ আমাদের মধ্যে ছিলেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত আটারি অর্থাৎ এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট কলকাতা শাখার অধিকর্তা ডক্টর প্রদীপ দে। ডক্টর দে